প্রিয় দর্শক, dailyapndesh.com এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ডিজিটাল প্ল্যাটফর্মে আলোচনা করব বর্তমান রাজনীতি এবং ভবিষ্যৎ নিয়ে। আজকে আমাদের সাথে রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক কমিটির সদস্য, যিনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন বিএনপির মূল রাজনীতিতে। আরিফা সুলতানা রুমা আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, আপনার এবং আপন দেশকে অনেক ধন্যবাদ, এবং সেই সাথে দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি। জানতে চাইব যে আপনার রাজনীতির শুরুটা আসলে শুরুটা যদি বলতে যাই, আমার বাবার স্মৃতি চলে আসে। কারণ আমার বাবার ছোটোবেলা থেকেই আমার বাবার কোলে বসে বসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গল্প শুনতাম। সেই সময়ের তার সেই ৭১-এ সেই যুদ্ধ, পরে স্বাধীনতা, এরপরে তার ৩.৫ বছরের দেশ শাসন, মানে সব মিলিয়ে বিএনপির প্রতি আসলে আমার পরিবার থেকেই আসলে একটা ভালোবাসা দলের প্রতি। এবং পরবর্তীতে আসলে ইডেন কলেজে আসার পরে আমার সেই সুযোগটা হয়ে আসে। আমি ছাত্রদলের হাতেখড়ি, যেটা আমার ইডেন কলেজ থেকেই আমার শুরু ছাত্রদলের রাজনীতি। এবং ছাত্রদলের রাজনীতিতে ইডেন কলেজে আমি মোট ৩বার পদ হোল্ড করি। একবার যুগ্ম আহ্বায়ক ছিলাম ২০০২-এ আরেকবার ছিলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এবং ২০০৪-এ ছিলাম আরেকবার সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমি সেক্রেটারি মর্যাদা হোল্ড করেছি ইডেন কলেজে। আসলে শুরুটা এখান থেকেই আমার। তো এখন তো মহানগরের রাজনীতি, আপনার দল রাষ্ট্র ক্ষমতায়, এই সময়ে আপনার দলের কাছে প্রত্যাশা কী? আসলে দলের প্রতি আমার প্রত্যাশা একটাই, যে আমি আশাবাদী যে দল, আপনারা জানেন যে সংরক্ষিত মহিলা আসনের এমপির জন্য তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনার থেকে, এবং দল সিলেকশন করবে ৩৬ জন আমাদের সংরক্ষিত নারী আসনের এমপিদের। এবং আমার আসলে প্রত্যাশা থাকবে এটাই, যে দল যেন এই যে 111 থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রায় 20টা বছর কিন্তু আমরা রাজপথে ছিলাম, এবং আমি চাইবো যে দল সেই সব মেয়েদেরকে, সেই সব নারীদেরকে বের করে নিয়ে আসুক যারা 20 বছর একটানা মাঠে ছিল এবং দলের নিষ্ঠার সাথে দলের জন্য দায়িত্ব পালন করেছে, তার ফ্যামিলির বাইরেও গিয়ে দলকে প্রাধান্য দিয়েছিল, এবং সেই রাজনীতি করতে গিয়ে তাদেরকে বিভিন্ন হামলা, মামলা, রিমান্ড সব কিছু শিকার হয়েছে। এইসব নারীদেরকে মূল্যায়ন করা হোক, এটা আমার দলের কাছে প্রত্যাশা। আপনার প্রত্যাশা সংসদের দিকে। কেন আপনাকে সংসদে সংরক্ষিত আসনে বসাবে, সেটা যদি আমরা প্রশ্ন করি, তাহলে সেই প্রশ্নের অ্যান্সার কী? আসলে দল তো তার একটা সংরক্ষিত, একটা পার্লামেন্টে একটা যোগ্য এমপি প্রয়োজন। তো সেদিক থেকে আমি যেহেতু নিজে একজন অ্যাডভোকেট, আমি আমার LLM করেছি, অনার্স মাস্টার্স, আমার 3টা মাস্টার্স, আমার MBA আছে। আমি শিক্ষিত, এবং আমি দলের যে পরীক্ষা, যে দলের দুঃসময়ে আমি যে নিষ্ঠার সাথে কাজ করেছি, দল তো আমি আশা রাখি দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে। কারণ আমি একজন নারী হয়ে আমি 5 মাস জেলে ছিলাম, এবং ডিবি কার্যালয়ে আমি এবং নিপুণ রায় একসাথে অ্যারেস্ট হওয়ার পর সেখানে প্রায় 9 দিন আমরা রিমান্ডে ছিলাম। তো দল যদি আমাদের মতো এত ত্যাগী, এবং যে হরতাল অবরোধগুলো, যেই 2011, 12, 13, 14 সালের যে একদম কঠিন যে সময়গুলো দলের, সেই সময় কিন্তু আমরা একচেটে মাঠে ছিলাম। দল তো এদেরকে অবশ্যই মূল্যায়ন করা উচিত, না হলে আসলে তৃণমূল আসলে হতাশাগ্রস্ত হবে যদি আমার মতো কর্মীদের দল যদি মূল্যায়ন না করে। আসলে তৃণমূলের আসলে আশা বলে আর কিছু থাকে না। বিভিন্ন জায়গায় কমিটি হচ্ছে। যদি বিসিবির কমিটির কথা বলি, বিসিবির কমিটিতে আমরা দেখলাম যে মির্জা আব্বাসের ছেলে, সালাউদ্দিন সাহেবের ছেলে, ববি হাজ্জাদের ওয়াইফ, তারপর আরও আছে যে আজমজেদ চৌধুরীর ছেলে, এই ধরনের মানুষগুলোকে জায়গা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আপনি কীভাবে আশা করেন? আসলে আশায় তো মানুষ বাঁচে। আমার বাবা, খালু, চাচা কেউই রাজনীতি করে না। বাবা বিএনপির ভক্ত ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ভক্ত ছিলেন। সেইখান থেকে আমার দলের প্রতি সম্পৃক্ততা, দলের প্রতি আমার আনুগত্য, নিষ্ঠা সব কিছুই, দলের আদর্শকে আমি ধারণ করি। আসলে সব কিছুর ঊর্ধ্বে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আছেন। তাকে নিয়েই কিন্তু, তাকে সামনে রেখেই কিন্তু
এই যে 17টা বছর যে আন্দোলন করেছি, আসলে উনি বিদেশে ছিলেন, দেশে ছিলেন না। ওনার প্রতিচ্ছবি দেখে দেখে কিন্তু আমরা রাজপথে নিজের জীবনকে বিসর্জন দিয়ে কিন্তু মাঠে ছিলাম। তো আসলে আমি তারপরও আশা হতো না। আমি আশা রাখি যে আমার মতো যাদের আত্মীয় নাই, আহ, তাদেরকে দল মূল্যায়ন করবে। কারণ দুঃসময় তো শেষ হয়ে যায় না, রাজনীতি আসলে শেষ বলে কোনো কিছু নাই। দল ক্ষমতায় আসছে, একটা সময় আবারও কিন্তু আমরা বিরোধী দলে যেতে পারি, তখন কিন্তু আমাদের মতো কর্মীরাই কিন্তু আবার হাল ধরবে। সো আমার বিশ্বাস যে অবশ্যই আমার নেতা, আমার যেই নেতাকে অনুসরণ করে রাজনীতিতে এখনও আছি, এখনও আশা নিয়ে বুক বেঁধে আছি যে আমার নেতা আমাদেরকে মূল্যায়ন করবে। যারা আমরা ত্যাগী নেত্রীরা, যে কয়েকজন হাতে গোনা মুষ্টিমেয় কিছু নেত্রীরা আমরা যারা মাঠে ছিলাম, আমার অগাধ বিশ্বাস যে আমার নেতা আমার সেই নেত্রীগুলোকে খুঁজে বের করবে এবং তাদেরকে সংসদে নিয়ে যাবে সংরক্ষিত আসনের এমপি বানিয়ে। এটা আমার দলের প্রতি, আমার নেতার প্রতি অগাধ বিশ্বাস। আপনার কি এমন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন যেটা স্মরণীয় করবার মতো, বা সেটা আমরা উল্লেখ করতে পারি, জানাতে পারি দর্শকদের? আহ, আসলে রাজনীতিতে পুলিশের মার খেয়েছি অনেক। মিছিল করতে গিয়ে বাথরুমে 3 ঘন্টা 4 ঘন্টা লুকিয়ে থাকার এরকমও প্রচুর ইতিহাস আছে। তারপরও মর্মান্তিক একটা দৃশ্য যেটা এখনো আমার গায়ে কাটা দেয়, ডিবিতে রিমান্ডে ছিলাম 18 সালের নির্বাচনের ঠিক 1.5 মাস আগে আমি এবং নিপুণ রায় চৌধুরী নয়াপল্টনে গাড়ি পোড়ানোর মামলাতে অ্যারেস্ট হই। ডিবি আমাদেরকে তুলে নিয়ে যায় এবং ডিবিতে কার্যালয়ে আমরা যেহেতু 9 দিন ছিলাম, সেখানে আমাকে এবং নিপুণ রায়কে ওই যে সন্ত্রাসীদের, দুর্ধর্ষ সন্ত্রাসীদের যেমন দেখি যে ডিবি কার্যালয়ের ভিতরে রাস্তার ভিতরে হাত বেঁধে দাঁড় করে রেখে ছবি টবি তুলে, ঠিক আমাকে নিপুণ রায়কে, দুজন মহিলা মানুষ, নারী, এমনি তো আমরা আসলে ডিবি কার্যালয় মানে একটা ভয়ঙ্কর কিছু, মানে ওদের ছোট ছোট রুম কেমন যেন সব আতঙ্ক। এর ভিতরে আমাদেরকে রাস্তায় নিয়ে যে হাত পেছনে দিয়ে আমাদের দুজনকে দাঁড় করে রেখে তারা শ্যুট করলো, ছবি টবি নিল, আর্মস টার্মস নিয়ে, কি মানে একটা বিভৎস অবস্থা। মানে আমরা অনেক ভয় পেয়েছিলাম সেদিন। তারপরে আমাদেরকে ছবি টবি ভিডিও টিডিও করে এসে রুমে ঢুকতেই আবার আমাদেরকে আবার টিভিতে দেখাচ্ছে যে দেখেন আপনাদেরকে টিভিতে দেখাচ্ছে খবরে, মানে হাসতেছে বলতেছে। তো দেখাচ্ছে যে যে আমরা হচ্ছে হেলমেট বাহিনী, খালেদা জিয়ার আমরা সন্ত্রাসী বাহিনী, নিপুণ রায় এবং রুমার নেতৃত্বে পল্টনে 3টা গাড়ি পুড়ছে, মানে ওইভাবে তারা হেডিং দিয়ে, হেডলাইন দিয়ে তারা টিভিতে দেখাচ্ছে। আসলে মানে নিজেকে তখন এত ছোট মনে হয়েছে যে এই রাজনীতির জন্য আজকে ডিবি কার্যালয়ে ডিবি আমাদের সাথে এই ধরনের আচরণ করলো। আসলে বিষয়টা এখনও আমাকে মনে অনেক নাড়া দেয়। এবং ডিবি কার্যালয়ে যে সে অমানবিক যে তাদের মেন্টাল টর্চার, আসলে আমি এখনও সেই আতঙ্ক এখনও ভুলতে পারি না। এটি আমার কাছে মনে হয় যে সবচেয়ে ঐতিহাসিক একটা মানে মর্মাহত একটা ঘটনা আমার জন্য রাজনীতির, মানে এই আমার দীর্ঘ রাজনীতিতে। কত বছর আপনি রাজনীতি? 2001 থেকে 26 সালে, 26 বছর হলো আমি রাজনীতি কি করি। কি পদে ছিলেন? আমি ইডেন কলেজের সিনিয়র যুগ্ম মানে সাধারণ সম্পাদকের মর্যাদায় ছিলাম 3 বার, এবং তারপরে টুকু ভাই আলিম ভাইয়ের কমিটিতে আমি সদস্য হই। 10 বছর রাজনীতি করার পর ছাত্রদল কেন্দ্র কমিটির আমি সদস্য হই, এবং পরবর্তীতে জুয়েল ভাই হাবিব ভাইয়ের কমিটির আমি সহ সাংগঠনিক সম্পাদক হই, এবং তারপরে রাজীব ভাই আকরাম ভাইয়ের কমিটির আমি সহ সাধারণ সম্পাদক, এবং সেখানে প্রায় ওই কমিটি ছিল 5.5 বছর মেয়াদ। তারপরে কমিটি থেকে আমাদেরকে বাদ দেওয়া হলো আমাদের বয়সের ক্রাইটেরিয়া দিয়ে। বাদ দেওয়ার পরে আমি আসলে মহানগর বিএনপিতে আমি আছি, বর্তমানেও আছি, এবং প্রথম যখন সালাম ভাই মজনু ভাইয়ের কমিটির আমি আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম, বর্তমানেও আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মজনু ভাই রবিন ভাইয়ের কমিটির আমি আহ্বায়ক কমিটির সদস্য। এবং আসলে আমার রাজনীতিতে কোনো মানে অবসর নাই। এই যে 26 বছর আগে যে রাজনীতি শুরু করেছিলাম এবং এখন পর্যন্ত আমার মনে হয় না যে রাজনীতির মানে কোনো প্রোগ্রাম, কোনো কর্মসূচিতে আমার অনুপস্থিতি আছে। মানে দল যদি সেই মিডিয়াগুলো খুঁজে বের করে এবং সেইগুলো যদি একটা তাদের যদি বাইনোকুলার থাকতো যে কারা দুঃসময়গুলোতে মাঠে ছিল, তারা যদি ধরে রাখার যদি ব্যবস্থা, হয়তো তারা দেখতো যে প্রোগ্রামের হয়তো ডানে বামে সামনে পিছনে কোথাও না কোথাও আছি। তাহলে হয়তো আমাদের জন্য আরও সুবিধা হতো যদি এই ব্যবস্থাগুলো দল থেকে যদি করতে পারতো, যে একটা সার্চিং কমিটি থাকবে যে কারা কারা আন্দোলন সংগ্রামগুলোতে আছে এবং তাদেরকে। এবং দেখেন তৃণমূল হতাশ অনেকাংশেই ইদানিং দেখতে পাচ্ছি, কারণ তৃণমূলের সাথে এখনও আমার উঠা বসা, সবসময় রাস্তায় বের হলে কারো না কারোর সাথে দেখা হয়ে যায়। মানুষ কি চায়? তৃণমূল কিন্তু মানুষের আশা যে যারা রাজপথে ছিল, যারা জেল খেটেছে, যারা জুলুম সহ্য করেছে, পুলিশের নির্যাতন সহ্য করেছে, দলের সেই তৃণমূল
কিন্তু চায় যে এই নির্যাতিত এই ত্যাগীদের জন্য সব জায়গাতে মূল্যায়ন করা হয়। এই মূল্যায়নের যদি কন্টিনিউ থাকে দলে, আমি মনে করি দল এখানে শক্তিশালী হয়। কারণ তৃণমূলকে উপেক্ষা করে আসলে কোনো দলের জন্য ভালো কোনো কিছু হবে না। সেটাই তো ধরেন গত দিনগুলোতে হয়নি কোনো দলের জন্যই, আগামীতেও হবে না। এবং তৃণমূলকে অবশ্যই ধরে রাখতে হবে। সংগঠনগুলো ইদানিং দেখছি কোনো সংগঠনের কাজকর্মগুলোর একটা অনেক গ্যাপ পড়ে গিয়েছে। আমি মনে করি যে সংগঠনকে শক্তিশালী করতে হবে, কারণ সংগঠনই আমাদের দলকে, একটা সরকারকে, একটা দেশকে মানে দাঁড় করে রাখার জন্য একদম মূল মন্ত্র। আপনি যদি তৃণমূলকে ধরে রাখতে পারেন, তৃণমূলকে যদি মূল্যায়ন করেন, ত্যাগীদের যদি মূল্যায়ন করেন, আমি মনে করি দল কখনো লুজার হবে না। দল সবসময়ই তাদের উপরে দাঁড়িয়ে থাকে এবং ভবিষ্যতে এই দল যদি তাদেরকে মূল্যায়ন করে, এটা দলের জন্য সবসময় ভালো। আপনার দলে, জাতীয়তাবাদী দল বিএনপিতে বলা হচ্ছে যে নারী ক্ষমতায়ন, কতটুকু নারী ক্ষমতায়ন কমিটি এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন? নারীর ক্ষমতায়ন আসলে আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে এসে উনি একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের নারী হচ্ছে পুরুষের চেয়েও বেশি। তো অর্ধেক নারীকে পেছনে ফেলে একটি দেশের উন্নয়ন কিন্তু সম্ভব নয়। তো সেই বক্তব্যটা থেকেই কিন্তু এই যে ফ্যামিলি কার্ড যেটা বলি, নারীর মূল্যায়নের জন্যই কিন্তু ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। আমরা নেতৃত্বের বিষয়টা বাদ দিলাম, কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী যদি উনি যে নারীদের যে উন্নয়নের লক্ষ্যে যে কাজগুলো করে যাচ্ছেন, এখানে নারী উন্নয়নের কিন্তু একটি প্রতীক ফ্যামিলি কার্ড, যে উনি ঘরে ঘরে নারীদেরকে স্বাবলম্বী করছেন। এবং আমি মনে করি রাজনীতির ক্ষেত্রেও তাই হবে। হয়তো মন্ত্রিত্ব তিনজন আছেন নারী, আর তিনজন সংসদ সদস্য আছেন এমপি। এবং আমি মনে করি যে এই যে একটা বিশাল একটা রাজপথের সাবেক ছাত্রদল নেত্রী আছেন, অনেক যোগ্য, এবং তারা যখন সংসদে যাবে অনেক প্রাণবন্ত হবে। এবং আমি একজন নারী হয়ে আমি একজন নারীর প্রতি যতটুকু আমার সফটনেস দুর্বলতা থাকবে, একজন পুরুষের কিন্তু ওইটা আসতে একটু টাইম লাগবে, সময় লাগবে। কারণ আমি একজন নারীকে যত কাছে থেকে দেখতে পাই, তার ভেতরের খবরগুলো যতটা পাই দ্রুত, এবং তার প্রতি যে আমার ফিলিংসটা যত দ্রুত কাজ করে, এটা অন্য কেউকে দিয়ে সম্ভব হবে না। তা আমি মনে করি যে এই যে সংরক্ষিত নারীর যে প্রসিডিংটা চলছে, এটা এমপি হওয়ার পরে নারীদের জন্য কাজ করার আরও সুযোগ সৃষ্টি হবে বেশি। কারণ আমি নারী হয়ে আমার কিন্তু আমি নিজেও চাই যে আমি যদি কখনো সুযোগ পাই আমি নারীদের জন্য কাজ করব। এটা আমার বহু বছরের একটা আকাঙ্ক্ষা, নারীদের পাশে থাকা। কারণ আমি একজন অ্যাডভোকেট, আমি এখনও সুযোগ পেলে অবহেলিত নারী যারা, তাদেরকে নিজের টাকা খরচ করে হলেও তাদেরকে কিন্তু আমি মামলা দেখভাল করি, এবং ভবিষ্যতে আমার এটা কন্টিনিউ থাকবে। এবং আমি আমার জায়গা থেকে বলবো এটাই, যে নারীদের জন্য যদি কাজ করার সুযোগ পাই, এটা আমার জন্য খুবই গর্বের একটা বিষয় হবে, এবং আমি কাজ করতে চাই নারীদের জন্য। 90-এর পর নারী শাসিত রাষ্ট্র, নারী প্রধানমন্ত্রী পেয়েছি আমরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই নারী শাসিত বা নারী প্রধানমন্ত্রী থেকে আমরা প্রবেশ করেছি পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে। যে কথাটি আপনি বলতেছিলেন যে একজন নারী হয়ে নারীর যে মমত্ববোধ বা নারীর প্রতি যে টান সেটা থাকবে, বর্তমান প্রধানমন্ত্রীর কি সেরকমটাই আশা করছেন? তিনি তো এখন দেখেন, প্রধানমন্ত্রী একা কিন্তু দায়িত্ব পালন করছেন না, ওনার মেয়ে অলরেডি কিন্তু নারীদের জন্য অলরেডি কাজ করা শুরু করেছেন। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, উনিও কিন্তু ওই একই থিওরিতে চলছেন, এবং নারীদের কাছে যাওয়ার জন্য, নারীদেরকে নিয়ে কাজ করার জন্য অলরেডি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, ওনার পাশে কিন্তু দুইটি হাত অলরেডি কিন্তু নারীদের কাছে চলে গিয়েছে অলরেডি, এবং তারা দুই পাশ থেকে তারা কাজ করছে। এবং তারা, আপনি খেয়াল রাখবেন যে বেশিরভাগ কাজগুলি কিন্তু নারীদের নিয়ে ওনারা করছেন। তো আমি মনে করি এটা তো অবশ্যই নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নারীরা যেন ভালো থাকে, নারীরা যেন সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, এই জন্য ওনার তো আসলে চেষ্টার কমতে নাই। এবং অলরেডি উনি হয়তো পুরুষ প্রধানমন্ত্রী, কিন্তু ওনার সহধর্মিণী, ওনার মেয়ে, তারা কিন্তু নারীদের কাছে অলরেডি পৌঁছে গিয়েছেন। এবং আমি মনে করি যে এই যে ওনার যে দেশের প্রতি যে দায়িত্ববোধ, নারীদের প্রতি যে দায়িত্ববোধ, এটা কিন্তু তার ফলশ্রুতিতেই উনি এই কাজটা সুন্দরভাবে করেছেন। মানে অনেকে হয়তো ভেবেছিল যে পুরুষ প্রধানমন্ত্রী আসলে মানে নারীরা বোধহয় অবহেলিত, আসলে কিন্তু সেটা না। বরং দুইটা মানুষ, আমাদের ডক্টর জুবাইদা রহমান এবং জাইবা রহমান, দুইটা মানুষ কিন্তু অলরেডি নারীদের কাছে পৌঁছে গিয়েছেন তৃণমূলে। আপনার সরকারের গত 2 মাস, এই 2 মাসে
এই আইন অঙ্গনে বিচার অঙ্গনে কীরকম দেখলেন? 2 মাসে যে আইন অঙ্গনের যে বিষয়টা আপনি বললেন, আহ, হয়তো সময় লাগছে, কিন্তু অলরেডি কিন্তু ভিতর ভিতর কাজ হচ্ছে। একটা ভঙ্গুর একটা আইন ব্যবস্থা ছিল, সেখান থেকে ওভারকাম করা, এই যে 17 বছর যে আইনকে ভেঙে চুরে তছনছ করে দেওয়ার যে একটা বিষয় ছিল, সেখান থেকে উঠে আসতে একটু সময় লাগবে। তারপরও আমাদের আইনমন্ত্রী বিষয়টা অনেক ভালোভাবেই কাজ করছেন, এবং আপনি জানেন যে অ্যাটর্নি জেনারেল আমাদের নিয়োগ হয়েছে এবং দায়িত্ব গ্রহণ করেছেন শনিবারে। সব মিলিয়ে আসলে শুরুটা ওই যে বললাম যে একটা ভঙ্গুর একটা প্রতিষ্ঠান, সেখানে দাঁড় করাতে একটু সময় লাগবে। চলছে, রিপেয়ারিং কাজ চলছে, হয়তো খুব অচিরে দেখতে পারেন যে ভালো কিছু হচ্ছে। একজন মাঠ কর্মী হিসেবে আপনার যে সরকার, এই সরকারের গত 2 মাসে কোনো কি ভুল কি আপনার দৃষ্টিগোচর হয়েছে? কোথাও মনে হয়েছে যে এই কাজটি এটা না করে অন্যটা করলে বা এই সিদ্ধান্তটা না নিলেও পারতো, এরকম কিছু? আসলে 2 মাসে আপনি এখনো আহ, সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে পারেন নাই, এখনই তো সমালোচনা করার সময় নাই। আপনি যখন দেখবেন যে কাজটা সম্পূর্ণ হওয়ার পরে কোনো কিছু রং হচ্ছে, তখন আপনি ভুল ধরতে পারবেন। আর আমরা তো মাত্র 2 মাস হলেও শুরু করেছি, দায়িত্ব শুরু করেছে মন্ত্রীরা, তাদেরকে সময় দিতে হবে। তারা তো একটা কাজ 100-এর ভিতরে 100 করার পরে আপনি ধরতে পারবেন যে কয়টা ভুল হলো। ওনারা তো মাত্র 2 মাস। আমরা যদি যোগাযোগ ব্যবস্থাটাকে খেয়াল করি, আপনি খেয়াল করবেন যে এর আগের সরকার, যেমন ওবায়দুল কাদের সড়কমন্ত্রী, সুরঞ্জিত সেনগুপ্ত উনি ছিল রেলমন্ত্রী, শাহজাহান খান উনি ছিল নৌমন্ত্রী। তাহলে এই 3 জন ব্যক্তি যে কাজগুলো করতো, সেই কাজগুলো একা রবিউল ইসলামকে দিয়েছে। হ্যাঁ, রবিউল ইসলামকে দিয়েছে, কিন্তু পাশাপাশি কিন্তু 2জন ছাত্রনেতাকে দিয়েছে। এটা আপনার মনে রাখতে হবে। ছাত্রনেতা মানে 2জন খুবই অভিজ্ঞ ব্যক্তি এবং খুবই নিষ্ঠাবান। আমি মনে করি যে সততার যদি পুরস্কার দেন, হাবিব ভাই রাজনীতি একদম একদম সচ্চরিত্রবান এবং খুবই সাংগঠনিক একজন মানুষ, এবং রাজীব ভাই হাবিব ভাইকে কিন্তু তার সাথে দেওয়া হয়েছে। আমি মনে করি যে রবি ভাই হয়তো একা মনে হচ্ছে, কিন্তু পাশে যে 2জন সিফাসালার আছেন, এখানে ভেঙে মানে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই। 3জন মিলেই কিন্তু একটা মজবুত একটা প্রতিষ্ঠান। এবং ওই যে বললাম যে সমালোচনা করার মতো এখনো সেই সময় আসে নাই, বরং তারা কাজ করতে চায়, কাজ করছে। আমরা বাংলাদেশের জন্য কাজ করছে, এবং আপনারা দেখেন যে অলরেডি কিছু পার্লামেন্টে কথা চলছে বিভিন্ন, যেমন পদ্মা সেতু, সেকেন্ড পদ্মা সেতু তো হবে। তো এগুলো তো আসলে আমাদের জন্যই হচ্ছে। তো সুযোগ দিতে হবে তাদেরকে, সময় যাক, সুযোগ আসুক, আমরা সেই সময়টা তাদেরকে দেই যে আসলে উনি এই 3জনের মিলে যে একটি 3টা প্রতিষ্ঠান কিভাবে 3টা মন্ত্রণালয় তারা কাভার করেন, এটা আমাদের একটু সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। বিভিন্ন সময় জেলে গিয়েছেন, মামলার শিকার হয়েছেন। বলা হয়েছে যে কিছু আইনজীবী দাবি করছে যে বিনা পয়সায় তারা দলীয় কর্মীদেরকে আইনি সেবা দিয়েছে। আপনি কি বিনা পয়সায় আইনি সেবা পেয়েছেন? হ্যাঁ, আমি জাজ কোর্টে আমার যখন মামলা ছিল, আমার 5টা মামলা মোট। আমি যখন অ্যারেস্ট হই, আমার 3টা মামলাতে অ্যারেস্ট হই। পল্টন থানার 3টা মামলা, হচ্ছে 21, 11, 18, 22, 11, 18, 23, 11, 18, 3টা মামলায়। আর আগের 2টা মামলা ছিল পল্টন থানায়, কলাবাগান থানায়। তো অ্যারেস্ট হওয়ার পর এই যে নিহার হোসেন ফারুক ভাই আমার মামলাগুলো দেখাশোনা করেছেন। আসলে আন্তরিকতার আসলে আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না ওনাকে। মানে মানে আমি এর আগেও জানি যে উনি অনেক মামলা অনেক নেতাকর্মী দেখেন, কিন্তু আমার বেলাতে যেটা ঘটেছে, আমি যখন দেখেছি যে ওনার আন্তরিকতার অভাব নাই এবং আমাকে কোনো টাকা দিতে হয় নাই ওনাকে, এবং উনি সব মামলাগুলোই বিনা পয়সাতে উনি দেখভাল করেছেন। আমি আসলে ধন্যবাদ জানাই যে আমার দল কিছু আইনজীবী নিয়োগ করে দিয়েছে, যারা আমাদের মতো দলের যারা নিবেদিত প্রাণ, তাদের জন্য ফ্রিতে আইন সেবা পাওয়ার মতো সে জায়গাগুলো ছিল, রাস্তা ছিল। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন, আপনি জানেন তিনি অ্যারেস্ট হয়েছেন।
আমরা যদি একটু পেছনে দেখি, যেটা আপনি আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট সরকার হিসেবে যেটা বলে থাকে, ওই সময় আমরা খেয়াল করেছি বিএনপি মহাসচিবের নামে একটি মামলা ছিল। সেটি সিটি কর্পোরেশনের ময়লার গাড়িতে তিনি আগুন দিয়েছে অথবা ভাঙচুর করেছে, সেরকম একটা মামলা তাকে দিয়েছিল। আমরা তখনও বলেছি, আমরা ধরে নিয়েছি যে এত বড় একটা রাজনৈতিক দলের একজন মহাসচিব একটি গাড়ি পোড়াতে পারেনি, সেটা আমাদের কাছে কেমন জানি মনে হয়েছে। ঠিক আমরা এরকম আরেকটি দৃশ্য এই আমলে দেখছি। ডক্টর শিরিন শারমিনের বিরুদ্ধে যে মামলা দেয়া হয়েছে, উনি ছাত্র হত্যা বা যে নাশকতা হয়েছিল সেটাতে সে মদত দিয়েছে। আসলে একজন নারী, ডক্টর শিরিন শারমিন, এই ধরনের কর্মকাণ্ড মানে সে কি করতে পারে কিনা, কীরকম বিশ্বাস করেন? আসলে আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা জানেন যে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি পোড়ানোর মামলাতে ওনাকে জেলে পাঠানো হয়েছিল, দীর্ঘদিন জেলও খেটতে হয়েছে। এই ধরনের অজস্র এলিগেন্স ওনাদের বিরুদ্ধে দেওয়া হয়েছিল অপবাদ। এবং নেতাদের আসলে রাজনৈতিক মামলা দিলে শোভা পায়, কিন্তু নেতাদের যদি এভাবে মানে বিভিন্ন কি বলবো, একদম বিব্রতকর মামলা দিয়ে যদি হয়রানি করা হয়, সেটা আসলে আমাদের জন্য, সকলের জন্য দুঃখজনক ব্যাপার। তারপর দেখেন যে যে জুলাই আগস্টের যে ছাত্র হত্যা, প্রায় 2000-এর কাছাকাছি, 1400-র উপরে ছাত্র হত্যা করা হয়েছে। সেখানে আমরা শেখ হাসিনার কিছু অডিও ফাঁস দেখতে পাই, স্বরাষ্ট্রমন্ত্রীর কিছু অডিও দেখলাম, ভিডিও দেখলাম ডাইরেক্ট। সেখানে শিরিন চৌধুরী, উনি একজন দায়িত্বশীল জায়গা থেকে উনি কি এখান থেকে এড়িয়ে যেতে পারেন এই অপবাদ থেকে? বা এই যে ছাত্র গণহত্যাই বলবো, 1400 প্রাণ, এটা তো গণহত্যাই। এই গণহত্যার দায়ভার থেকে তো উনি এড়িয়ে যেতে পারেন না, কারণ ওনার জায়গা থেকেও তো অনেক কিছু করার ছিল। কিন্তু উনি চুপ থাকাটাও তো একটা কি বলবো, একটা অপরাধের সাথে যুক্ত হওয়া আর চুপ থাকা তো একই। উনি তো প্রতিবাদ করেন নাই। আমরা যদি প্রতিবাদের কোনো যদি কিছু পেতাম তাহলে বুঝতে পারতাম যে উনি এখান থেকে বিরত আছেন, কিন্তু উনি তো সেটা করেন নাই। উনি একবার মহিলা এমপি হয়ে উনি স্পিকার হলেন, কোনো ডাইরেক্ট নির্বাচন ছাড়াই স্পিকার হলেন। তাহলে কতটা ফ্যাসিস্টের সাথে কতটা সম্পৃক্ততা থাকলে একজন নারীকে স্পিকার বানানো হয়। এবং পরবর্তীতে যখন এটা নিয়ে সমালোচনা আমরা পরবর্তীতে দেখি, শেখ হাসিনা ছেড়ে দেওয়া আসনে আবার তাকে নির্বাচন করানো হয় সেটা সমালোচনা থেকে দূরে রাখার জন্য। তো উনি তো আসলে ফ্যাসিস্টের আষ্ঠে পৃষ্ঠেই বাধা। উনি তো এখান থেকে সরে যাওয়ার ওনার কোনো সুযোগ নাই, সকল দায়ভার ওনাকে মাথায় নিতেই হবে। আপনি যেহেতু সংরক্ষিত আসনে মনোনীত হতে চাচ্ছেন, যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি সংরক্ষিত আসনে নির্বাচিত হবার পর আপনার স্বপ্ন কি? স্বপ্ন কি বলতে, আমি আসলে রাজনীতি করি। আমার স্বপ্ন যে একটা সময় আমি এমপি হব, এটা আমার রাজনীতি যারা করে আসলে তারা প্রত্যেকে এই স্বপ্নগুলো দেখে। তারপর আসলে দায়িত্ব পাওয়ার পর মানুষের আসলে তৃণমূলকে নিয়েই আমার চলাফেরা। 20 বছর আমি আন্দোলন সংগ্রামে প্রতিটা কর্মসূচিতে মাঠে ছিলাম, এবং মানুষের জীবন কিভাবে চলে, মানুষ কতটা দলের প্রতি কতটা দায়িত্ববোধ থেকে নিজের জীবনকে বিসর্জন দিয়ে পুলিশের গুলির সামনে এসেছে দাঁড়ায়, আমার চেয়ে সাক্ষী আর কেউ নাই। গুম হওয়া যে ভাইগুলো গুম হয়েছে, আমার চোখের সামনে গুম হয়েছে, আমার চোখের সামনে গুলি খেয়ে পড়ে গিয়েছে। হয়তো আমি নিজেও গুলি খেয়ে পড়ে যেতে পারতাম, হয়তো আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছেন বা সুস্থ রেখেছেন। কিন্তু এই যে তৃণমূলের যে দলের প্রতি ভালোবাসা, এই তৃণমূলকে আমি দায়িত্ব পেলে আমি চেষ্টা করব তাদেরকে ধরে রাখার। আর নারীদের পাশে দাঁড়ানোর যে এটা আমার আকাঙ্ক্ষা, আসলে এই স্বপ্নটা আমি বেশি দেখি যে অসহায় নারীদের জন্য আমি কাজ করব। আমার দল যদি, আমার মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে সেই সুযোগ কখনো দেন, স্পেশালি আমি নারীদের পাশে দাঁড়াবো। এটা আমার অনেক বড় চাওয়া এবং আকাঙ্ক্ষা। এটা খুবই সুন্দর স্বপ্ন। যদি সেটা দুঃস্বপ্নে পরিণত হয়, যদি আপনাকে মনোনীত না করা হয়, তাহলে কি করবেন? আসলে মনোনীত যদি না করি, এটা মনে করবো অবশ্যই আল্লাহ সেটা চায় নাই আমার জন্য ভালো কিছু। হয়তো আল্লাহর সব কিছুর পরে তো রাব্বুল আলামিন একজন আছেন, উনি আমার ভালো মন্দটা ভালো জানবেন, আমার কোনটাতে ভালো কোনটাতে মন্দ। আল্লাহ যেটা দিবেন আমার জন্য, সেটাই আমাদের জন্য আলহামদুলিল্লাহ।
একজন ছাত্রনেত্রী হিসেবে বর্তমান যে ছাত্র রাজনীতি, কীরকম ছাত্র রাজনীতি দেখতে চাচ্ছেন এবং কীরকম দেখছেন? ছাত্র রাজনীতি আসলে আমি যে 20 বছর ছাত্রদল করেছি, সেই 20 বছরে ছাত্রদলের অনেক আসলে দলেরও দুঃসময় ছিল। দল যে আমাদেরকে সুন্দর করে গুছিয়ে রাখবে সেই সুযোগটা তো দলের ছিল না। তবে আমি চাইবো যে দল যেন ছাত্রদলকে একটু বাচ্চার মতো যেন একটু লালন পালন করে, কারণ এরা আসলে জীবনের মায়া ত্যাগ করে রাজনীতিতে আসে, এদের কোনো দলের প্রতি চাওয়া পাওয়া থাকে না এবং অকাতরে জীবন দিয়ে দেয় তারা। এই ছাত্রদল থেকে জীবন দেওয়া মানুষগুলো দেখবেন খুঁজে যে এই যে 700 নেতাকর্মী গুম হয়েছে বিএনপির, আপনার প্রায় 5,000 নেতাকর্মী খুনের শিকার হয়েছে, ম্যাক্সিমাম দেখবেন সবই ছাত্রদলের, ম্যাক্সিমাম 90% দেখবেন ছাত্রদলের। এই ছাত্রদল একটা দলের জন্য যতটা শ্রম ঘাম, যতটা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে, এটা কিন্তু অন্য কোনো সংগঠন থেকে হয় না। তো আমি বলবো যে ছাত্রদলকে লালন করার জন্য, পালন করার জন্য একটু কেয়ারিং প্রয়োজন ছাত্রদলের জন্য। কারণ তাদের কি দেখেছি আমরা যে এই 17 বছরে বা 20 বছরে ছাত্রদলের ছেলেরা, হয়তো আমি আইনি সহায়তা পেয়েছি, হয়তো আমার মতো এত সৌভাগ্যবান অনেকে নাও হতে পারে, অনেক কর্মী হয়তো আইনগত সহায়তা হয়তো পায় নাই, তারা হয়তো দেখতাম যে ফ্যামিলি থেকে টাকা পয়সা জমি জমা বিক্রি করে নিয়ে এসে তাদেরকে আইনি সহায়তা দেওয়া হতো। এটা আসলে খুবই মর্মান্তিক আমার কাছে মনে হয়েছে। এবং আমি চাই যে দল যেন ভবিষ্যতে এই বিষয়গুলো একটু কেয়ারিং হয়। ছাত্রদল কেউ চায় না যে আমাকে 3 বেলা কেউ খাওয়াক, 1 বেলা কেউ খাওয়াক, কেউ আমাকে পকেট খরচ দিক, এটা চায় না। দল চায় একটু সম্মান, ছাত্রদলের ছেলেরা চায় একটু সম্মান চায়। আর এই মামলা হামলা, অসুস্থ হলে দল রাজনীতি করতে এসে যদি কেউ আহত হয়, দল যেন তাদেরকে সেই চিকিৎসা ব্যয়ভারগুলো নেয়, এটাই কিন্তু ছাত্রদল চায়। এবং আমি নিজেও চাইবো যে দল যেন ভবিষ্যতে কোনো ছাত্রদলের ছেলেকে যেন মামলার জেলে গিয়ে যেন আইনজীবীর অভাবে যেন ভুগতে না হয়, কোনো ছাত্র যেন গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে যেন বিনা খরচে অসুস্থ হয়ে ঘরে যেন থাকতে না হয়, এবং তার পরিবার যেন দেখভাল না করে, দল যেন তাদের দায়িত্বগুলো নেয়, এটা আমার চাওয়া থাকবে দলের প্রতি। আমরাও চাইবো যে রাজনৈতিক দলগুলো তাদের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করুক এবং জাতীয় সংসদে তারাই যাক যারা কিনা দক্ষ, অভিজ্ঞ এবং স্বপ্নবাজ। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ দেশকে, ধন্যবাদ সেই সাথে প্রিয় দর্শকদের যারা অনেক সময় নিয়ে আমার কথাগুলো শুনেছেন।